আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতে বই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না। সবাই আমাদের সঙ্গেই থাকুন। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার আপনাদের মাঝে নতুন একটি ঘটনা তুলে ধরলাম। এটা আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিকের। আমার বন্ধু নাম নাদিয়া ইসলাম। নাদিয়া ইসলামের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল তারই মামাতো ভাই। এই বিষয়ে একটি ঘটনা তুলে ধরলাম আপনাদেরকে। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমার বান্ধবী নাদিয়া, আবার একটু সমস্যা থাকার কারণে তার ঠিকানাটা আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম না। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। নাদিয়া একটি ভার্সিটিতে পড়তো। নাদিয়া খুব ভালো স্টুডেন্ট ছিল। তার মামাতো ভাইয়ের সঙ্গে সে প্রায় দেখা করত, কারণ তারা পাশাপাশি থাকতো। তারা একসঙ্গে পড়াশোনা করত, তার সঙ্গে প্রায় দেখা করতো, কথা বলতো। নাদিয়ার মামাতো ভাই রনি নাদিয়াকে খুবই পছন্দ করত, কিন্তু নাদিয়া তাকে খুব একটা পছন্দ করতো না, বিশেষ করে রিলেশনশিপের জন্য। রনি রিলেশনশিপের জন্য অনেক আগ্রহ দেখাতো, কিন্তু নাদিয়া এই বিষয়ে কোনো কথাই বলতে চাইতো না। তারা শুধু ফ্রেন্ডের মতোই মেলামেশা করত। একদিন রনি নাদিয়াকে সরাসরি প্রপোজ করে ফেলল। নাদিয়ার প্রচণ্ড রাগ হয়। রাগের মাথায় নাদিয়া রনিকে একটি থাপ্পড় মারে। রনি ওখান থেকে রাগ হয়ে উঠে চলে যায়। যে পরের দিন সকালবেলা নাদিয়াকে আমি ডাকতে গিয়েছি। নাদিয়ার আম্মু বলল নাদিয়ার অনেক জ্বর। আমি নাদিয়াকে আর ডিস্টার্ব করলাম না। নাদিয়াকে বাসায় রেখে আমি একাই ভার্সিটিতে চলে আসি। আমি ভার্সিটি ক্লাস শেষে বিকালবেলা আবার নাদিয়ার বাসায় চলে গেলাম। নাদিয়ার কাছে গিয়ে বসলাম। নাদিয়ার গায়ে হাত দিয়ে দেখি নাদিয়ার অনেক জ্বর। আমি নাদিয়ার আম্মুকে বললাম, না দেখি ওষুধ খেয়েছে? নাদিয়ার আম্মু বলল, হ্যাঁ ওষুধ খেয়েছে। আমি নাদিয়াকে বললাম, আচ্ছা তুই থাক, আমি বাসা থেকে ঘুরে আসি, আমি এখানে আসবো। আমি বাসায় গেলাম। যে ফ্রেশ হয়ে আমি আবার নাদিয়ার বাসায় চলে আসি। আমি সারা রাত নাদিয়ার বাসায় ছিলাম। পরের দিন সকালবেলা হঠাৎ করে নাদিয়া কাঁদতে শুরু করলো। নাদিয়ার দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। নাদিয়ার শরীরটা রীতিমতো খারাপ হতেই লাগলো। আমি নাদিয়ার আম্মুকে ডাক দিলাম। নাদিয়ার আম্মু আর নাদিয়ার আব্বু চলে এলো। এসে নাদিয়াকে নিয়ে ধরাধরি করে সবাই আমরা হসপিটালে নিয়ে গেলাম। বেশ 3-4 দিন হসপিটালে আছে। নাদিয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। আমি চিন্তায় পড়ে গিয়েছি, এই সমস্যা কি জন্যে হলো। ডাক্তারি রিপোর্টে তেমন কিছু ধরা পড়তেছে না। বিষয়টা খুবই অস্বাভাবিক। আমরা তো ভাবতেও পারিনি হঠাৎ করে নাদিয়ার এরকম কিছু হয়ে যাবে। নাদিয়ার তো আগে বড় কোনো রোগও ছিল না। এই রোগটা হঠাৎ করে কোথা থেকে এলো? তার নমুনাই বাকি। এটা কি রোগ আমরা কেউ কিছু জানি না, ডাক্তারও ধরতে পারতেছে না। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছি। আরো 2 থেকে 3 দিন কেটে গেল। এরই ভিতরে একদিন একটি বয়স্ক লোক সেই হসপিটালেই ভর্তি হয়। তারও সেম কাহিনী। আমি তো দেখে যেন অবাক হয়ে গেছি। আমি কিছুক্ষণের জন্য হলেও ভেবে নিয়েছিলাম হয়তো বা এটা কোনো বড় ধরনের একটি নতুন রোগ, কিন্তু আমার ভাবনাটা যে ভুল হতে পারে আমি ভাবিনি। আসলে এটা কোনো রোগ না, এটা একটি ব্ল্যাক ম্যাজিক। এই ম্যাজিকটি যখন করে তার শরীরটা হৃৎপিণ্ডটা যেন থেমে দেয়। সে কোনো কথা বলতে পারে না। তার গায়ে প্রচণ্ড জ্বর আছে। মনে হয় যেন তার বুকের উপরে কিছু একটা বসে দিয়েছে।
এরকম কিছু মনে হয়। ব্ল্যাক ম্যাজিক কতটা খারাপ আর কতটা জঘন্য এটা হয়তোবা নাদিয়াকে না দেখলে বুঝতে পারতাম না। আর একটি প্রতিশোধের নেশা কতটা ভয়াবহ হতে পারে আমি নাদিয়ার আর রনির এই ঘটনাটা না জানলে বুঝতে পারতাম না। যাই হোক, আমি আবার ঘটনায় যাই। নাদিয়াকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম, কারণ নাদিয়ার কোনো ভালো চিকিৎসা হচ্ছে না। আমরা চিন্তা করেছি নাদিয়াকে এখান থেকে ঢাকায় নিয়ে যাব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলায় আমরা নাদিয়াকে নিয়ে ঢাকায় যাই। ঢাকায় বড় একটি হসপিটালে ভর্তি করাই। আমাদের ওখানে বেশ ভালো চিকিৎসা হয় শুনেছি। আমরা এই উদ্দেশ্যে এসে হসপিটালে নিয়ে গিয়েছি, কিন্তু এখানেও তেমন কোনো কার্যকারিতা ফলাফল পেলাম না। কিছুটা আশার মুখ দেখেছিলাম, জ্বরটা কিছুটা কমেছে। নাদিয়ার শরীরটা দিন দিন আরো খারাপ হতে লাগলো। তার জ্বরটা কমেছে, কিন্তু সে কোনো কথা বলতে পারে না। আমরা যেন অবাক হয়ে গিয়েছি নাদিয়ার এই বিষয়টা দেখে। নাদিয়ার বাবা মা খুবই কষ্ট করতেছে। তারা যেন একটুকু সময় দাঁড়িয়ে থাকে না, সব সময় ছোটাছুটি করতেছে। কখনো ওষুধ, কখনো ডাক্তার, কখনো টাকা, অনেক বিষয়ে অনেক কিছু করতেছে। দেখতে দেখতে প্রায় 1 মাসের মতো কেটে গেল। নাদিয়ার কোনো ভালো ফল হচ্ছে না। এদিকে আমারও ভার্সিটি আমি করতেছি না। নাদিয়াকে নিয়ে আমিও ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে আবার নাদিয়ার বাবার টাকা শর্ট পড়ে গিয়েছে। তার বাবার কাছে আর কোনো টাকা নেই। আমি দ্রুত আমার আব্বুকে ফোন দিলাম। আমার আব্বুর থেকে 20,000 টাকা আনালাম। ওই টাকা দিয়ে টুকটাক ওষুধপাতি চলতেছে। ডাক্তার বলেছে একে বাড়িতে নিয়ে যাও, একে এখানে আর কোনো চিকিৎসা হবে না, কারণ এর কোনো ভালো ফল পাওয়া যাচ্ছে না। আমরা তো ধরতেও পারতেছি না কি রোগ। ঢাকায়ও ব্যর্থ হয়ে গিয়েছে। আমরা আর কি করব, বাড়িতে নিয়ে গেলাম। চিন্তা ভাবনা করতেছি আমরা একে বাইরে নিয়ে যাব, কিন্তু বাইরে নিয়ে গেলেতেও অনেক টাকার দরকার। তার বাবা মা এত টাকা আর কই থেকে পাবে? আমি আমার আব্বুর কাছে ফোন দিলাম, কারণ আমার আব্বু ব্যবসা করতো। আমার আব্বুরই কিছু টাকা আছে। আমার আব্বুকে বলে আরো 1 লাখ টাকার মতো আনিয়ে নিলাম, কারণ আমার আব্বু আমার বান্ধবী নাদিয়াকেও অনেক ভালোবাসে। তাকেও সে মেয়ের মতো দেখে, যার কারণে এতগুলো টাকা দিতে কোনো দ্বিধাবোধ করে না। আমার আব্বুর থেকে আবারও টাকা আনালাম। টাকা নিয়ে চিন্তা করেছি বাইরে নিয়ে যাব। এদিকে হঠাৎ করে একটি মসজিদ থেকে একটি হুজুর আসে চাল আদায় করার জন্য। চাল নিতে এসেই হুজুরটা যেন থমকে গিয়েছে। হুজুর কাউকে কিছু না বলে ঘরের ভেতরে প্রবেশ করলো। নাদিয়ার আব্বু হুজুরকে বলল, কি ব্যাপার, আপনি ভেতরে এলেন? হুজুর বলল, ভেতরে এসেছি একটি কারণ আছে, কারণ আমি দেখতে পারতেছি এখানে খারাপ কিছু হচ্ছে। হুজুর ভেতরে ঢুকলো, ঢুকে সরাসরি নাদিয়ার রুমে চলে গেল। নাদিয়াকে দেখে যেন হুজুরের চোখ কপালে উঠে গিয়েছে। হুজুর খুবই দ্রুত চলে গেল মসজিদে, যে কিছুক্ষণ পরে আবারও ফিরে এলো। তার সঙ্গে একটি ব্যাগ। হুজুর বলতেছে নাদিয়াকে কালো জাদু করেছে কেউ। কথাগুলো শুনে যেন আমরা অবাক হয়ে গিয়েছি। হুজুরকে বলল, কে কালো জাদু করবে নাদিয়াকে? হুজুর বলল, তা বলতে পারবো না, কিন্তু কেউ তো নাদিয়াকে কালো জাদু করেছে। আপনাদের মেয়েকে যদি বাঁচাতে চান তাহলে আমি একটি কবিরাজের নাম বলি, তার ঠিকানা ও তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। খুবই দ্রুত তার সঙ্গে যোগাযোগ করুন, নাহলে কিন্তু নাদিয়াকে বাঁচাতে পারবেন না। মেয়েটি এভাবেই মারা যাবে। কথাগুলো শুনে যেন আমরা আকাশ থেকে পেরেছি। কি করবে? হুজুরের থেকে কবিরাজের নাম্বার নিল নাদিয়ার আব্বু। নাদিয়ার আব্বু কবিরাজের নাম্বার নিয়ে কবিরাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু কবিরাজের ফোনটা বন্ধ। কবিরাজের সঙ্গে কোনো কন্টাক্ট হচ্ছে না। নাদিয়ার আব্বু যেন খুবই ভয়ানকভাবে ভেঙে পড়েছে। নাদিয়ার আব্বু কারোর সঙ্গে কোনো কথা বলতেছে না। আমি চলে গেলাম নাদিয়ার আব্বুর কাছে, যে নাদিয়ার আব্বুকে ডাক দিলাম। নাদিয়ার আব্বু বলতেছে কবিরাজের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারতেছি না,
এখন কি করব? আমার মেয়েটা কি বিনা চিকিৎসায় মারা যাবে? আমার এর ভিতরে মনে পড়লো সেই হুজুরের কথা। আমি আঙ্কেলকে বললাম, আপনি ওই হুজুরের কাছে ফোন দেন, হুজুরের সঙ্গে আবারও কথা বলেন। নাদিয়ার আব্বু আর দেরি করলো না, হুজুরের কাছে ফোন দিল, হুজুরকে আসতে বললাম। কিছুক্ষণের ভিতরেই হুজুর চলে এলো, এসে বলতেছে, কি হয়েছে এত জরুরি আসতে বললেন? হুজুরকে নাদিয়ার আব্বুর সব ঘটনা খুলে বলল। নাদিয়ার আব্বুর কথা শুনে হুজুর বলল, আচ্ছা দেখি আমি কিছু করতে পারি কিনা। হুজুর নাদিয়ার সামনে বসলো। হুজুর দোয়া দরুদ পড়তেছে, আমরাও আল্লাহ আল্লাহ করতেছি। আল্লাহর কাছে মনাজাত করে বলতেছি, আল্লাহ যাতে নাদিয়াকে ভালো করে। হুজুর প্রায় 1-1.5 ঘন্টার মতো দোয়া দরুদ পড়তেছে। কিছুক্ষণ পরে নাদিয়া যেন মুখটা খুললো। নাদিয়ার মুখের দিকে তাকিয়ে যেন আমার চোখ দিয়ে পানি টল টল করে বেয়ে পড়তে লাগলো। কারণ প্রায় 1 মাস পর নাদিয়া মুখ খুলেছে। এতদিন তো নাদিয়া শুধু চেয়ে থাকতো, আর কিচ্ছু করতে পারতো না। আজ তবু মুখটা খুলেছে। এবার অন্তত নাদিয়া তার নিজের মুখ দিয়ে কিছুটা হতবাক খেতে পারবে। এতদিন যাবৎ ইঞ্জেকশন বা স্যালাইনের মাধ্যমে ছিল, এর বেশি কিছু খেতে পারতো না। এই 1 মাসে নাদিয়া যেন প্রচন্ড ওজন কমে গিয়েছে। নাদিয়া কিছুটা মোটা ছিল, তার শরীরটা অনেকটাই কমে গিয়েছে। যাই হোক, নাদিয়া মুখটা খুলল। আমরা তো অনেকটাই খুশি হয়েছি, হুজুরও অনেকটাই খুশি হয়েছে। হুজুর বলল, এক্ষুনি খুবই দ্রুত কবিরাজের কাছে ফোন দেন। কবিরাজ এবার ফোন রিসিভ করে নাকি দেখেন। আঙ্কেল কবিরাজের কাছে ফোন দিল। কবিরাজ এবার ফোনটা রিসিভ করতেছে না। হুজুর বলল, আচ্ছা আমি ফোন দিচ্ছি। তাই বলে হুজুর ফোন দিল। 3বার ফোন দিয়েছি, 4বারের মাথা কবিরাজ ফোনটি রিসিভ করেছে। কবিরাজকে সব ঘটনা খুলে বলল। কবিরাজ হুজুরকে বলল, আচ্ছা এক্ষুনি ওদেরকে পাঠিয়ে দেন। হুজুর ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে আঙ্কেলকে বলল, আপনারা যত দ্রুত পারেন কবিরাজের কাছে নিয়ে যান। মেয়েটিকে খুবই দ্রুত সুস্থ করে তুলবে ইনশাল্লাহ। আপনারা আর দেরি করবেন না, এক্ষুনি চলে যান। আমরাও আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে একটি গাড়ি রেখে নাদিয়াকে গাড়িতে নিয়ে চলে গেলাম কবিরাজের কাছে। যে দেখি কবিরাজ বাসায় নেই। আবারও ফোন দিলাম কবিরাজের কাছে। এবার ফোনটি রিসিভ করলো কবিরাজ। কবিরাজকে সালাম দিয়ে বলল, আমরা আপনার বাসার সামনে। কবিরাজ বলল, আচ্ছা আমি দোকানে আছি, আমার 2 মিনিট লাগবে, একটু দাঁড়ান। তাই বলে কবিরাজ খুবই দ্রুত চলে এলো। এসে নাদিয়াকে বলল, তোমার শরীরটা এখন কিরকম লাগতেছে? নাদিয়া কোনো কথা বলে না, শুধু মুখটা নাড়াচ্ছে। কবিরাজ বুঝতে পারলো। কবিরাজ আঙ্কেলকে বলল, এটা তো কালো জাদু করেছে মেয়েটিকে। এত বড় একটি কালো জাদু করেছে। আপনারা কতদিন পরে নিয়ে এলেন আমার কাছে? কেন এর আগে কি কোনো কবিরাজ ছিল না আপনাদের ওখানে? তাকে একটু দেখাতে পারতেন না? আঙ্কেল বলল, আমরা তো জানি না এটা কোনো কালো জাদু। প্রথমে জ্বর, তারপরে থেকে আস্তে আস্তে শরীরটা নিস্তব্ধ হয়ে যেতে লাগলো। আমরা বুঝতে পারিনি, আমরা মনে করেছি হয়তো বা এটা কোনো রোগ। কবিরাজ বলল, আচ্ছা আর দেরি করবেন না, একে ভেতরে নিয়ে চলুন। আমরা দৌড়াদৌড়ি করে খুবই দ্রুত কবিরাজের ঘরে নিয়ে গেলাম। কবিরাজের ঘরে নিয়ে যেয়ে বিছানায় শুয়ে রাখলাম। কবিরাজ তার মাঝেতে মানে ফ্লোরে কিছু একটা দাগালো। তার মাঝখানে কবিরাজ বসলো আর আমাদেরকে বললো, একটি চেয়ার নিয়ে এসো বাইরে থেকে। আমি বাইরে থেকে একটি চেয়ার নিয়ে এলাম, নিয়ে এসে সেই গোলচক্রর মাঝখানে চেয়ারটা রাখলাম। রেখে কবিরাজ বলল, নাদিয়াকে ওই চেয়ারে বসাও। আমি আর আঙ্কেল মিলে নাদিয়াকে সেই চেয়ারে বসিয়ে দিলাম। চেয়ারে বসিয়ে দিয়ে আমি ধরে আছি নাদিয়াকে। নাদিয়ার আব্বু সেই গোলচক্রে বাইরে দাঁড়িয়ে আছে। কবিরাজ আমাকে বলল, তুমি ভয় পেয়ে না যেন, তুমি ভয় পেলে কিন্তু চলবে না। আমি কবিরাজকে বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আপনি কাজ করতে লাগুন। কবিরাজ তার নিজের কাজ শুরু করলো। কবিরাজ মন্ত্র পড়তেছে। চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে।
ঘরের বাতিগুলো আপ ডাউন করতেছে। মনে হচ্ছে একবারই কারেন্ট যাচ্ছে, একবার আসতেছে। বিষয়গুলো দেখে যেন আমি অবাক হয়ে গেছি। এই প্রথম কালো জাদু তাড়ানোর জন্যই কবিরাজের মন্ত্র পড়া দেখলাম। এত ভয়ানক ভাবে সে মন্ত্র পড়তেছে, আর এই অবস্থা হয়ে যাবে তার ঘরের, আমরা এটা ভাবতেও পারিনি। আমার আঙ্কেল মানে নাদিয়ার আব্বু চতুর্দিকে দেখতেছে শুধু। নাদিয়ার আব্বু কিছুটা হলেও ভয় পেয়েছে। শুধু নাদিয়ার আব্বু না, আমি এবং নাদিয়ার আম্মু অনেকটা ভয় পেয়েছি। কারণ কি, আমরা স্পষ্টভাবে দেখেছি নাদিয়ার ঘাড়ের উপরে কিছু একটা বসে আছে। কবিরাজের ঘরে একটি লাইট লাগানে, লাইটটার লাল আলো দেয়। আমরা সে আলোতে দেখতে পারতেছি নাদিয়ার ঘাড়ের উপরে কালো কিছু একটা বসে আছে। এই জিনিসটা দেখে যেন আমি অবাক হয়ে গিয়েছি। আমি কবিরাজকে বললাম, আচ্ছা এটা কি বসে আছে নাদিয়ার ঘাড়ের উপরে? কবিরাজ বলল, তুমি কোনো কথা বলো না, চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি আর কোনো কথা বললাম না। কবিরাজ মন্ত্র পড়তেছে। হঠাৎ করে কবিরাজের ঘরের ভিতরে কিছু একটা ঢুকলো। একটি আগুনের দোলা মনে হলো, ঢুকে নাদিয়ার গায়ের উপরে পড়লো। নাদিয়া যেন তার নিঃশ্বাসটা ফেললো। নাদিয়ার নিঃশ্বাস ফেলা দেখে আমি তো প্রচন্ড খুশি হয়েছে। আমার একটি আশা দেখেছিল যে হয়তোবা নাদিয়া এবারে বেঁচে যেতে পারে। নাদিয়াকে অনেকক্ষণ যাবৎ মন্ত্র পড়ে ফোঁ দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। ওই একটিবারই শুধু নাদিয়ার নিঃশ্বাস ফেলেছিল। তারপরে নাদিয়ার কোনো আর কথা বলে না। কবিরাজ আবারও মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তে 3 থেকে 4 ঘন্টা কেটে গেল। কবিরাজ মন্ত্র পড়া ছাড়তেছে না। কবিরাজ কিছুক্ষণ পরে আমাকে বলল, নাদিয়াকে এখন ছেড়ে দাও, দিয়ে তুমি বাইরে যাও। নাদিয়ার আর কিচ্ছু হবে না, তুমি বাইরে যেয়ে দাঁড়াও। আমি আর দেরি করলাম না, আমি বাইরে যেয়ে দাঁড়ালাম। বাইরে থেকে যেই জিনিসগুলো দেখলাম, হয়তো আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজের কাছে অনেকগুলোই জিন দাঁড়িয়ে আছে। আমি স্পষ্টভাবে দেখলাম, শুধু আমি দেখেছি, আর কেউ তাদেরকে দেখতে পারেনি। কবিরাজ মন্ত্র পড়তেছে, আমি সবকিছু দেখতেছি। কবিরাজের সামনে পিছনে কতগুলো জিন দাঁড়িয়ে আছে। এদের মাঝখানে একটি জিনকে দেখলাম। সে জিনটা খুবই অদ্ভুত ধরনের। তার মুখটা অনেকটাই কালো। তার মুখটা এত বিচ্ছিরি দেখতে, এত কালো আমি কখনো দেখিনি। সে যেন তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি কবিরাজকে বললাম, আপনার পিছনে যে জিনগুলা দাঁড়িয়ে আছে এগুলা তো অনেক সুন্দর, কিন্তু আরেকটি জিন দাঁড়িয়ে আছে কালো, ওটা আবার কে? কবিরাজ বলল, তোমাকে আমি চুপ থাকতে বলেছি, তুমি চুপ থাকবে, কোনো কথা বলবে না। যদি কোনো কথা বলো তাহলে তোমাকে বাইরে বের করে দিব। আমি আর কোনো কথা বললাম না। আঙ্কেল আমাকে বললো, আম্মু চুপ থাকো, তুমি কোনো কথা বলো না। কবিরাজ মন্ত্র পড়তেছে। আরো প্রায় 30 মিনিটের মতো কেটে গেল। নাদিয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। কিছুক্ষণ পরে নাদিয়া যেন অটোমেটিক উঠে দাঁড়ালো। আমি দেখলাম নাদিয়ার ঘাড়ের উপরে যেই কিছু একটা বসেছিল সেটা নাদিয়ার ঘাড়ের উপরে নেই, সেটা নিচে নেমেছে। একটি স্টার দাগ আছে, সেই স্টারে মাঝ বরাবর বসে আছে। তাকে সেই কবিরাজ স্টারের মাঝ বরাবর থেকে উঠিয়ে একটি বোতলের ভিতর রাখলো। আমি বিষয়টা দেখি অবাক হয়ে গিয়েছি, কিন্তু এরপরেও নাদিয়া কোনো ভালো ফলাফল হলো না। নাদিয়াকে কালো জাদু করেছে। কবিরাজ বলতেছে নাদিয়ার কালো জাদু নষ্ট করতে হবে। আমি কবিরাজকে বললাম, এটা কিভাবে করব? নাদিয়া বলল, একে যে কালো জাদু করেছে তার নামটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না, কিন্তু কোথা থেকে কালো জাদু করেছে এটা বলতে পারবো। হয়তোবা কবিরাজের এই বিষয়গুলো বলা নিষেধ, কিন্তু একটা ইঙ্গিত দেখে দিয়েছে। হয়তোবা তার কাছে গেলে আমরা নাদিয়ার সম্পর্কে জানতে পারবো কে কালো জাদু করেছে। নাদিয়ার কালো জাদুটা নষ্ট করতে বললাম। কবিরাজ বলল, নাদিয়ার কালো জাদু নষ্ট করতে হলে আপনাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেই পুকুরের মাঝখানে একটি সাদা বোতল পাবেন।
সেই বোতলের ভিতরে নাদিয়ার ব্যবহার করা কিছু জিনিসপাতি পাবেন, সেগুলা ফেলে দিবেন। শুধু তাই না, নাদিয়ার মাথার কিছু চুল, নাদিয়ার কাপড়ের টুকরো আর নাদিয়ার নখ, এটাও ফেলে দিবেন। এগুলা যাতে একসাথে না থাকে, পারলে এগুলা পুড়িয়ে ফেলুন, তাতে আরেকটু সুবিধা হবে। আঙ্কেল কবিরাজকে বলল, আচ্ছা ঠিক আছে, ওটা আমরা পুড়িয়ে ফেলবো। তার আগে কে কালো জাদু করেছে এটা একটু বললে সুবিধা হতো। কবিরাজ সেই কবিরাজের নামটা বলল, তার ঠিকানাও বলল, আর বলল যদি সে কথা না শুনে তাহলে আমাকে ফোন দিবেন, বিষয়টা আমি দেখব। আমরা ওখান থেকে নাদিয়ার আম্মুকে আর নাদিয়াকে পাঠিয়ে দিলাম বাড়িতে। আমি আর আঙ্কেল মেরে দুজনে চলে গেলাম সেই কবিরাজের কাছে। সেই কবিরাজকে যে বললাম সব ঘটনা। কবিরাজ প্রথমে স্বীকার আনে, পরে আমরা এই কবিরাজের কাছে ফোন দিয়েছি। সে কি জানি বলল, হঠাৎ করে সেই কবিরাজটি বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি সব ঘটনা বলতেছি। সে বলল, রনি নামের একটি ছেলে আপনারই পরিচিত কেউ একজন, কারণ সে বলেছে মেয়েটির মামাতো ভাই হয়। আমরা যেন বিষয়টা শুনে অবাক হয়ে গিয়েছি। রনি তো অনেক ভালো ছেলে, এই রকম কাজ কেন করবে? কবিরাজকে বললাম, রনির কাজ কেন করেছে? কবিরাজ বলল, তা তো আমি বলতে পারবো না, সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আমার যতটুকু কর্তব্য ছিল আমি এতটুকু করেছি, এর বেশি আমি আর কিছু করতে পারবো না। তাই বলে কবিরাজ চলে গেল ওখান থেকে উঠে। আমরাও বের হয়ে চলে এলাম। এসে সবার আগে আমার বান্ধবী উপরে কালো জাদু করা সে বোতলটা খুঁজে বের করলাম, করে সেটা নষ্ট করে ফেলেছি। তারপরে আমরা চলে গেলাম রনির বাড়িতে। রনিকে যে ধরলাম, রনিকে চাপ দিতে রনি সব ঘটনা খুলে বলল। রনি বলতেছে, আমি নাদিয়াকে অনেক ভালোবাসতাম, নাদিয়াকে আমি প্রপোজ করেছি, নাদিয়া আমাকে থাপ্পড় মেরেছে, তার কারণে রাগের বশে আমি এই কাজটা করেছি। নাদিয়ার আব্বুতেও প্রচন্ড রেগে গিয়েছে নাদিয়ার উপরে। নাদিয়ার বাবা মা অনেকটা রেগে গিয়েছে নাদিয়াকে কালো জাদু করার কারণে। রনিকে অনেক মারধর করেছে। রনিকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। রনিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এদিকে নাদিয়াও সুস্থ হয়ে গিয়েছে। নাদিয়া আগের মতো হাঁটাচলা করতে পারে, আগের মতোই কথা বলতে পারে। নাদিয়ার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে গিয়েছে, এইগুলার পুরোটাই সাক্ষী আমি সর্বদাই নাদিয়ার সঙ্গে ছিলাম। নাদিয়ার সঙ্গে যে ভয়ানক ঘটনাটি ঘটে গিয়েছে, নাদিয়া এটা কিছুটাই জানে না। কারণ কালো জাদু এমন একটা জিনিস যার উপরে করবে তার জীবনটা ধ্বংস করে দিবে। আর যে কালো জাদু করবে সে কি ভালো মানুষ? কখনো না। ভালো মানুষ কখনো এসব বিষয়ে পাত্তা দেয় না, এগুলা কখনো করে না ভালো মানুষ। যে ভালো সে খারাপ পথ কখনো অবলম্বন করবে না। যাই হোক, একটি ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাইলে সুমন ভাই অবশ্যই আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনার মাধ্যমে একটি মেসেজ আবার সবার মাঝে পৌঁছে দিতে চাই। ব্ল্যাক ম্যাজিক এমন একটি জিনিস যা পুরো জীবনটাই নষ্ট করে দেয়। আপনারা শখের বশে বা প্রেমে ব্যর্থ হয়ে বা অন্য যে কোনো রাগের বশে এই রকম ঘটনা কারোর সঙ্গে করবেন না, কারণ ব্ল্যাক ম্যাজিক এতটাই খারাপ যা বলার মতো না। ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় আর যার উপরে ব্ল্যাক ম্যাজিক করে, এই তিনজন লোকই জানে ব্ল্যাক ম্যাজিক কতটা খারাপ, কতটা ভয়ানক। ব্ল্যাক ম্যাজিক চোখের পলকে, চোখের নিমিষে একটি জীবন কেড়ে নিতে পারে। ব্ল্যাক ম্যাজিক এমন একটি জিনিস যেটা জিনেদের মাধ্যমে করিয়ে থাকে। যাই হোক, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, যতটুকু আমার অভিজ্ঞতা ছিল আমি তার উপরই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছুটা কথা আপনাদেরকে বললাম, কিছুটা সতর্কবার্তা দিলাম। যাই হোক, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আর সুমন ভাই, আপনি অবশ্যই ঘটনাটি সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আশা করব ঘটনাটি আপনার ভালো লাগবে। যাই হোক, আমি আর ঘটনাটি বড় করছি না। প্রিয় অডিয়েন্স বিন্দু আর সুমন ভাইয়ের সম্মানিত ভিউয়ার্সরা, এমনকি সুমন ভাই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে বলার মতো আর কিছুই নেই, কারণ সব কিছুই আপু বলে দিয়েছে। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ছোট্ট একটি মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই। ব্ল্যাক ম্যাজিক এমন একটি জাদু যেটা বলার মতো না। বাংলা ভাষায় অনেকেই বলে কালো জাদু। কালো জাদু খুবই ভয়াবহ হয়ে থাকে। আমি এর আগেও আরেক বেশ কিছু ঘটনা পেয়েছি এই কালো জাদুর বিষয়ে। সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকে যেয়ে দেখে নিতে পারবেন। সেখানেও আমি বেশ কিছু ঘটনা পেয়েছি এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে। ব্ল্যাক ম্যাজিক এতটা খারাপ আর এতটা ভয়াবহ রূপ নিতে পারে এটা ভাবতেও পারবেন না আপনারা। যে ব্ল্যাক ম্যাজিক করে বা যে দেখে আর যার উপরে করা হয় তারাই জানে ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়াবহ। যাই হোক, ঘটনাটি অলরেডি অন টাইম বড় হয়ে গিয়েছে, আমি আর বড় করতে চাই না। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস botheba003@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, কেউ মনে কষ্ট নেবেন না। এ পর্যন্ত আমাদেরকে প্রায় 82-র মতো ঘটনা আপনারা পাঠিয়ে দিয়েছেন। আশা করব ভবিষ্যতে আরও ঘটনা পাঠাবেন। যতগুলো ভিডিও আপলোড করেছে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে, তাদের ভিতরে 82 জন লোক আমাদেরকে ঘটনা পাঠিয়েছে। তার মধ্যে অন্যতম একজন আবু বক্কর। আবু বক্কর ভাই আমাদেরকে বেশ 4 থেকে 5টি ঘটনা পাঠিয়েছে। আমরা তার প্রতি সত্যি কৃতজ্ঞ রইলাম। তাকে আমি হয়তো আগে চিনতাম না। মূলত সে আমাদের কাছে প্রথম একটি ঘটনা পাঠিয়ে দিয়েছিল। সে প্রথম আমাদের কাছে একটি ঘটনা পাঠায়, তারপরে আস্তে আস্তে আরো অন্যান্য লোক আমাদের কাছে ঘটনাগুলো পাঠিয়ে দেয়। যেমন কিছু ভাই বা কিছু আপু আছে যারা এ পর্যন্ত আমাদের কাছে বেশ অনেকটাই ঘটনা পাঠিয়েছে। যাই হোক, আর বেশ কিছু ঘটনা অর্ধেক আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল যে ভাই এবং আপুরা, বাকি অর্ধেক এখনো পাঠাননি। যদি আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় তাহলে অবশ্যই আপনারা সেই ঘটনাগুলো আবারও পাঠিয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটু কথাই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী কি? ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।